এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এই প্রথম নতুন ম্যানশনে প্রবেশ করলো ন্যাসো ও লুকাস। তীব্র উত্তেজনা হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দুজনের মুখ গম্ভীর, ভ্রুতে গভীর ভাঁজ, চোখে আতঙ্কের ছায়া। শীতল মাস্টার সাইজ বেডরুমের পাশে ছোট্ট একটি রুম। দরজায় অনবরত আঘাত করতে থাকে ওরা, অথচ ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। চারপাশ নিস্তব্ধ, যেন এক শূন্য মরুভূমিতে নিঃসঙ্গতা ঘিরে আছে গোটা ঘরটাকে। কাল এলিজাবেথকে দেখে স্বপ্ন সুপার শপে গিয়েছিল রিচার্ড। সেখান থেকে ফিরে এসে গভীর রাতে পরম যত্নে এই ছোট্ট রুমটি সাজিয়েছিল সে। প্রতিটি কোণে আনন্দের আভাস ছড়িয়ে। বহুদিন পর এমন উচ্ছ্বাসে মত্ত হয়ে গলা পর্যন্ত মদ গিলে নিয়েছিল রিচার্ড। রাতে চতুর্থ প্রহরে মদের বোতলে ভিড়ে মেঝেতেই ঢলে পড়েছিল সে। দরজায় অবিরাম ধাক্কার শব্দ ধীরে ধীরে ফাটল ধরালো সেই নিস্তব্ধতায়। ভারী মাথাটা ঝিমিয়ে উঠল চারিপাশে ঘোলাটে, চোখের সামনে ঝিরিঝিরি কুয়াশার ছায়া। অস্পষ্ট দৃষ্টিতে হাতড়ে ফোন তুলতে নিতেই মুহূর্তেই সব তন্দ্রা উধাও। স্ক্রিনে এলিজাবেথের নাম্বার দেখে অসংখ্য মিসড কল। হৃদস্পন্দন মুহূর্তেই তীব্র হয়ে উঠল রিচার্ডের। ধরফড়িয়ে উঠে দরজা খুলতেই দেখতে পেল ন্যাসো আর লুকাসের আতঙ্কিত চোখ। তাদের দৃষ্টি সংকেত দিচ্ছে তারা কোনো দুর্যোগের বার্তা নিয়ে এসেছে। রিচার্ড অস্থিরতায় চেপে ধরে কঠিন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? ন্যাসো আর লুকাস আতঙ্কিত চোখে একে অন্যের দিকে চাওয়াচাই করল। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠেছে দেখে ন্যাসো মাথা নিচু করে বলল, বস, ম্যামের উপর কাদেরের লোকরা আক্রমণ করেছে। বুকের ভেতরটা তপ করে উঠল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকালো। টাইম লাইনের চক্র। রিচার্ড ছটফটিয়ে উঠল, শ্বাসকষে জানতে চায়, আমার রেড ঠিক আছো? কথার মাঝেই থমকে গেল রিচার্ড। তার মন তীক্ষ্ণ হিসেবে মগজের প্রতিটি কোষে শীতল ঝড় বই গেল। শক্ত করে ঢোক গেল রিচার্ড। গতিহীন স্পন্দন চেপে রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমার বাচ্চা? কেউ জবাব দিল না। দুজনেই যেন পালাতে চাইছে, অথচ পা চলল না। নৈশব্দ স্থির দাঁড়িয়ে রইল, নত দৃষ্টি নিবিষ্ট করে। করিডোরের সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তাকবীর। চারপাশে নির্বাক নীরবতা, অথচ তার ভেতরে চিৎকারের ঝড় বয়ে যাচ্ছে। এলিজাবেথ ভেতরে অতিরিক্ত রক্তপাতের জন্য কন্ডিশন ভালো না। ভোরের প্রথম আলো ফোটার পর আশপাশে লোকেরা রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এলিজাবেথকে। ইকবাল সাহেব একই শয্যায়, চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কাজনক। তাকবীর সবটা শুনেই উম্মাদের মতো ছুটে এসেছিল। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। রেলগাড়ির ইঞ্জিনের মতো কর্কশ অস্থিরতা ছুটে চলেছে শিরা ধমনী জুড়ে, অথচ বাইরে থেকে নিঃশব্দ হতবাক। করিডোরের নিস্তব্ধতা ভেঙে কারোর ভারী পায়ের শব্দ প্রতিধ্বনি হয়। তাকবীর ফাঁকা চোখে সামনে তাকাতে রিচার্ড উম্মাদের মতো দৌড়ে আসছে। তার পেছনে লুকাস আর ন্যাসো। কেবিন থেকে কিছু দূর থাকতে দরজার ওপরে জ্বলতে থাকা লাল আলো নিভে গেল। মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে এলো এক সাদা পোশাকের একজন ডাক্তার। রিচার্ড মাঝপথে থেমে গেল। মুখভঙ্গি একেবারে অচেনা, শীতল। বরাবরের মতো ওই ভেতরে কি চলে তা বোঝার উপায় নেই। তাকবীর হুড়মুড়িয়ে উঠে ছুটে গেল ডক্টরের কাছে। গলার স্বর ব্যাকুল হয়ে উঠল, ডক্টর, হাউ ইজ শি এন্ড হার বেবি? ডাক্তার মুখে থেকে মাস্ক খুলল, গভীর এক শ্বাস নিল, তারপর নিচু গলায় বলল, সরি, হসপিটালে নিয়ে আসার পূর্বে মিসক্যারেজ হয়ে গেছে। কিসের যেন এক প্রবল ধাক্কায় খেলে তাকবীর দুকদম পিছিয়ে গেল। ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাস্তবতার ধাক্কায় রিচার্ড স্থির এক দৃষ্টিতে তাকিয়েছে ডাক্তারের দিকে। ন্যাসো আর লুকাসের মুখে বিষাদের ছায়া, তবে রিচার্ড পাথরের মতো স্থির। শুধু নীল চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। যন্ত্রণার আগুন সেখানে জ্বলছে, অথচ মুখে একটি শব্দও নেই। ডাক্তার তাকবীরের দিকে ফিরে প্রশ্ন করল, ওনার হাজবেন্ড কোথায়? তাকবীর ধীর চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড তখনও নিশ্চুপ, কোনো অনুভূতি ছুঁতে পারছে না তাকে। পাশ থেকে ন্যাসো নীরবতা ভেঙে বলে উঠল, হিয়ার ইজ হি।
ডাক্তার এবার রিচার্ডের দিকে ভালো করে তাকালো। গভীর দৃষ্টি বুলিয়ে গেল রিচার্ডের চেহারা আর শারীরিক গঠন জুড়ে। ফাঁকা ঝকিল ডাক্তার, কিছুটা সংকোচ পড়েছে, শান্ত স্বরে বললেন, মেন্টালি প্রিপেয়ার থাকুন। জ্ঞান ফেরার পর আপনার ওয়াইফ অনেক অস্থির হয়ে পড়তে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর খুব উইক। জ্ঞান ফিরতে সময় লাগবে, শক্ত থাকুন। রিচার্ড কোনো প্রতিক্রিয়া দিল না। সেই মুহূর্তে তার ফোনে এক অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। স্ক্রিনে লেখা, রিচার্ড। সন্তান হারানোর শোক একসাথে পালন করি, কেমন? মেসেজটি দেখে এক মুহূর্তের জন্য স্থির রইল, অতঃপর নিঃশব্দে ফোনটি পকেটে রেখে দিল। একবার শুধু কেবিনের দিকে তাকালো, সেখানে এলিজাবেথ সাহিত্য আছে, সংজ্ঞাহীন অবস্থায়। এক পল চেয়ে জমে থাকা পা চালিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করলো রিচার্ড। ডাক্তার পেছন থেকে ডেকে উঠল। একটা ব্যাপার আপনাদের জানানো দরকার। রিচার্ড থামলো, কিন্তু ঘুরল না। ডাক্তার গভীর কঞ্চে বলল, রিচার্ড, আপনাদের দ্রুত একজন কিডনি ডোনার খুঁজতে হবে। আপনার ওয়াইফের এক কিডনিতে টিউমার ধরা পড়েছে। যথাসময়ে অপারেশন না করালে ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদিও এই অবস্থায় এখনই অপারেশন করা সম্ভব নয়, কিন্তু খোঁজ শুরু করে দিন। ওনার ব্লাড গ্রুপ খুবই রেয়ার। যখন শারীরিকভাবে সুস্থ হবে, ট্রমা কাটিয়ে উঠবে, তখনই অপারেশন করাতে হবে। একটু সাড়া দিল না। এসব কোনো কথা, কোনো প্রতিক্রিয়া জাগাতে পারছেন ওর ভিতরে। নিঃশব্দে হাঁটতে শুরু করলো আবার। লুকাস আর ন্যাসো বিস্মিত চোখে চেয়ে আছে রিচার্ডের যাওয়ার পারে। সন্ধ্যায় নিবিড় আধারে জ্ঞান ফিরল এলিজাবেথের। তাকবির পাশেই ছিল, নিঃশব্দে প্রতীক্ষায়, দুঃস্বপ্নের মতো আটকে থাকা কিছু সত্য মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ডাক্তারের প্রতিটি বাক্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল তার বোধ, হৃদয়, আত্মা। ভয়, অপরাধ বোধ আর বেদনাবৃত লজ্জায় শ্বাস ভারী হয়ে আসছিল বারংবার। সে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভালো রাখার, আজ কি মুখে দাঁড়াবে তার এলোকিসের সামনে? পিটপিট করে চোখ খুললো এলিজাবেথ। কোমরের নিচে নিঃসীম শূন্যতা, কেমন যেন অনুভূতিহীন, অস্তিত্বহীন। ব্যথার ধাক্কায় শরীরের অবশ হয়ে আছে। সিলিংয়ের শীতল সাদার দিকে স্থির চেয়ে স্যালাইনের নীলাভ তরলে ভিজে থাকা হাতটা কাঁপতে কাঁপতে নামলো পেটের উপর, আলতোভাবে রাখলো তল পেটে। একটা দীর্ঘ নিঃশ্বাস, তারপর ফিসফিস করে ফেটে বেরোলো শব্দ, ও নেই, তাই না? তাকবির নির্বাক, ঠোঁট কাঁপলো, অথচ কোনো শব্দ বেরোলো না। শুধু শক্ত করে চোখ বুঝলো। এলিজাবেথও চোখ বন্ধ করলো ধীরে। নৈশব্দের আড়ালে কানিসবে গড়িয়ে পড়লো শত্রুর রক্ত। তবুও চিবুকের রেখা এক ফোঁটা দ্বিধা নেই। ওরা কারা ছিল? তাকবীরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ফুস শব্দে নীরবতা চেয়ে গেল। রিচার্ডের শত্রু সাউথ ইস্ট কোম্পানির মালিক কাদেরের ছেলেকে খুন করেছিল রিচার্ড। সে এসে তাকবীর ক্ষিপ্ত জবাব দিল, এসেছিল, চলে গেছে। এলিজাবেথ বুকের ভেতর থাউ থাউ করে আগুন জ্বলছে। তাকবীর স্থির চোখে চেয়ে রইল। কিসের জবাব? এলিজাবেথের সারা শরীর বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ করে চিৎকার করে উঠল, ওই লোকটাকে জবাব দিতে হবে। কেন তার পাপের শাস্তি পেল আমার সন্তান? এলোকেশে, শান্ত হও। কিন্তু শান্তি কোথায়? বুকের ভেতর যে রক্তাক্ত কান্না, সে কি এত সহজে বশ মানে? এলিজাবেথ পাগলের মতো ছটফট করতে লাগলো, হাউমাউ করে কেঁদে উঠল। এক বুক শূন্যতার মধ্যে নিজেকে উন্মূল করে দিতে চলল। হাতের ক্যানোলা ছিঁড়ে ছুঁড়ে ফেলে মেঝেতে চুয়ে 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 নয়, গল গলিয়ে রক্ত গড়িয়ে নামলো হাত পেয়ে বুকে, বিছানায়। সে বাধ্য, তাকে জবাব দিতেই হবে। তার পাপের বলি কেন হলো আমার সন্তান? তাকবীর ছুটে গেল এলিজাবেথের দিকে। রক্তাক্ত হাতটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু পারেনি। এলিজাবেথের বেপরোয়া চটফটানিতে বারবার পিছলে যাচ্ছে সে। এলিজাবেথের কান্নার দমকে আসছে ক্লান্ত পথিক। দীর্ঘ পথের শেষে হাঁপিয়ে উঠেছে, তবুও থামতে পারছে না। প্রতিটি চিৎকার তীব্র হয়ে উঠেছে ওর অভ্যন্তরীণ যন্ত্রণা। পেটের গভীরে যেন ছুরির আঘাত, তবুও গলা ছেড়ে কাঁদছে। তার সন্তান কোথায় হারিয়ে গেল সে? যে ছিল তার আলো, তার শেষ অবলম্বন, তার অস্তিত্বের একমাত্র উপাখ্যা। সে ছোট্ট বুকটা কেড়ে নিল কে? কোন নরপিশাচের লোভ এত অন্ধ হয়ে উঠলো? সে ঠোঁট কাঁপতে কাঁপতে আহাজারি করে উঠলো, আমার ফুলটার প্রতি সবার এত লোভ কেন ছিল? কেন? তাকবীর আবারও ছুটে গিয়ে এলিজাবেথের রক্তাক্ত হাত আঁকড়ে ধরতে চাইল, তবে এবারও
পারে না এলিজাবেথের অস্থির বিধ্বস্ত ছটফটানি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এলিজাবেথের সকল কান্না হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে, প্রতিটি চিৎকার শরীর কাঁপিয়ে দিচ্ছে, পেটের গভীরে ব্যথার ঝড় তুলছে। তবু এলিজাবেথের থামলো না, থামতে পারে না। আমি কি নিয়ে বাঁচবো? তাকবীরের কষ্ট পাচ্ছিল শুধু এলিজাবেথ নয়, বুকের ভেতর অগ্নিকুণ্ড জ্বলছিল তার। সেই শিশুটির জন্য ডাক্তারের শেষ কথাগুলো এখনো কানে বাজছিল, প্রতিধ্বনির মতো ধাক্কা দিচ্ছে আত্মায়। কথা আটকে গেলেও তাকবীর বলল, এলো কিসে পাখি, প্লিজ শান্ত হও, তুমি শরীর ভালো নেই। সন্তানহারা মাতার যন্ত্রণার কাছে শব্দগুলো ঠুনকো তুচ্ছ। এলিজাবেথ হিংস্র গর্জনে কাঁপিয়ে তুলল দেয়াল। সন্তান হারিয়েছি আমি। এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট, কারোর সামর্থ্য নেই বোঝার। সন্তান হারা মায়ের বুকের যন্ত্রণা ভাষায় বাধা যায় না। আপনারা শুধু সান্ত্বনা দিতে পারবেন, তবে মায়ের মন থেকে সন্তানের শূন্যতা কখনোই দূর করতে পারবেন না। কাউকে লাগবে না আমার, দূরে থাকুন সবাই আমার থেকে। এলিজাবেথ পাগলের মতো চুল টেনে ধরে হাঁপাতে লাগলো, বুকের ভিতর আগুন আরো প্রচলিত হলো। হঠাৎ করে আবারও চিৎকার করে উঠল, ওই লোকটা কেন আসেনি? কেন আসেনি সে? সেই খুনি, আমার সন্তানের খুনি। গগন বিদারী চিৎকারে করিডোরে ভিড় জমে খাচ্ছিল সবাই। তাকবীরের চোখও টলমল করছিল, সে পারছিল না এই ভগ্ন হৃদয়কে শান্ত করতে। সত্যি সত্যি তো যার সব হারিয়ে গেছে তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? এলিজাবেথের বিক্ষুব্ধ চিৎকার প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়লো হাসপাতালের প্রতিটি কোনায় কোনায়। বারবার হাত বুলিয়ে যাচ্ছিল সে নিজের পেটে। একদিন আগেও সেখানে প্রাণ ছিল, আলো ছিল, উষ্ণতা ছিল। আজ কেন নিঃস্ব? এলিজাবেথ তাকবীরের হাত আঁকড়ে ধরলো নিষ্পেষিত কঞ্চে, অজরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও ভালো মানুষ গো, আমি আপনাকেও মাফ করে দিব। আপনার সারেন্ডার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমি সব ভুলে যাব। অনেক দূরে চলে যাব ওকে নিয়ে। ওকে ফিরিয়ে দিন না, আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া? তাকবীরের গলা কাঁপলো। ও আর আসবে না, লেগেছে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও আর আসবে না, এই শব্দগুলো যেন বজ্রঘাত হয়ে এলো। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল, চোখের সামনে সব কিছু কেমন ঘোলাটে হয়ে আসে। চোট কাঁপার সাথে পুরো শরীর শিউরে উঠল। ও না থাকলে আমি থাকবো কি করে? ভিড় করে বলে স্টেশনের পাশে ছোট্ট টেবিল থেকে সিজার তুলে নিল এলিজাবেথ। তাকবীর বিদ্যুৎ গতিতে ছো মেরে ওর হাত থেকে সিজার কেড়ে নিল, শক্ত করে বুকে চেপে ধরল এলিজাবেথকে। ভাঙা পৃথিবীর শেষ আশ্রয় পেয়ে এলিজাবেথ চমকে থমকে গেল, আঁকড়ে ধরল তাকবীরের পাঞ্জাবি। মুঠোর জোরে তার সকল অস্থিরতা প্রকাশ পেল, ভাঙা কণ্ঠে চিৎকার করতে থাকে, আমি পারিনি আমার সন্তানকে রক্ষা করতে। ব্যর্থ মা আমি, ব্যর্থ ব্যর্থ। তাকবীর ওর মাথাটা শক্ত করে চেপে ধরল বুকে, তার নিজের চোখে অশ্রু থেমে থাকলো না। দরজার দিকে তাকাতে সবাই দ্রুত সরে গেল, নীরবে রেখে গেল এলিজাবেথকে তার অসীম শূন্যতার মাঝে। নিজেকে শক্ত করে লেগেছে, তোমাকে ঠিক থাকতে হবে। এলিজাবেথ আবারও ভেঙে পড়লো, ওর বুকটা আর্তনাদে হাসপাতালের দেয়াল কেঁপে উঠেছে। ও খোদা, তুমি কেন দিলে আমার ডাকে সাড়া? কেন নিয়ে গেলে আমার বুকের ধন? কিসের অভাব ছিল তোমার, যার ঘাটতি পূরণ করলে আমার সন্তানকে কেড়ে নিয়ে? তাকবীর ইশারা করতে নার্স ইঞ্জেকশন নিয়ে এলো। এলিজাবেথ খেয়ালি করলো না সেই সব কিছু। সে কান্নার স্রোতে ভাসছিল, অভিমানের বন্যায় নিজেকে ভাসিয়ে দিচ্ছিল। তার প্রতিটি বাক্য হাসপাতালের শীতল দেয়ালের প্রতিধ্বনি হয়ে ধাক্কায় খাচ্ছিল বারবার। ও খোদা, খোদা, এত কঠোর তুমি কি করে হলে? আমার বুক ফাটা কান্না কি তোমার কাছে পৌঁছায় না? কিসের অভাব ছিল তোমার ভক্তিতে? আর রব, ফিরিয়ে দাও ওকে, আমি ওকে একটু ছুতে চাই, একটু অনুভব করতে চাই। নার্স নিঃশব্দে এগিয়ে এসে পেছন থেকে সুইচটা গেঁথে দিল এলিজাবেথের কাঁধে। মুহূর্তে ঝাঁকি খেলো শরীরটা, থকথক করতে লাগলো শিরাগুলো। তাকবীর রক্ত গরম চোখে তাকাতে নার্স দ্রুত পিছু হটে বেরিয়ে গেল কেবিন থেকে। এলিজাবেথের আঙুলের বাঁধন ঢিলে হয়ে এলো, চোখে নেমে এলো গভীর ঘুমের ছা। তাকবীর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললো, তারপর আস্তে করে ওকে বালিশে শুয়ে দিল। তবু এলিজাবেথের চোখ নড়ে যাচ্ছিল, অস্পষ্ট অথচ শীতল এক প্রতিকায়। কেউ বাঁচবে না, কাউকে ছাড়বো না আমি।
ম্যানশনের খাড়া দুর্গের মতো প্রাচীরের ফাঁক দিয়ে ধীরে ধীরে ধোয়া ধীরে আকাশে মিশে যাচ্ছে। নিচে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডদের চোখে ভয়, কারো সাহস নেই উপরে ধ্বংসের শব্দ উঠে আসছে মাস্টার বেডরুমের পাশের ছোট্ট ঘরটি থেকে, সেখানে গ্যাংস্টার বস রিচার্ড কার্নাদ বেপরোয়া তাণ্ডবে মেতেছে। যে পুরুষ মুখে কোনো অনুভূতি প্রকাশ করতে জানে না, সেই নিঃশব্দ ভালোবাসা নিজের হাতে সাজিয়েছিল সন্তানের ঘর। ছোট্ট ছোট্ট খেলনা, নরম তুলতুলে কুশন, রঙিন পর্দায় ঘেরা এক স্বপ্নময় আশ্রয়, যেখানে তার শিশুটি হাসবে, তার প্রথম কথাগুলো উচ্চারণ হবে। অথচ আজ সেই ভালোবাসার ঘর রিচার্ডের ক্রোধের আগুনে ছাই হয়ে যাচ্ছে। ঠিক যেমন করে স্বপ্ন পুড়ে যায়, কঠিন বাস্তবতা আর দহন জ্বালায়। রাত 11টার পর সাধারণ সব সুপার শপ বন্ধ হয়ে যায়। সুপার শপ তার ব্যতিক্রম ছিল না। রিচার্ড যখন সেখানে পৌঁছেছিল শাটার তখন নামানো, কিন্তু সময় সীমারেখা কে ঠিক করে? রিচার্ডের নিয়ম আলাদা। পরবর্তীতে রিচার্ডের গার্ডরা গিয়ে ম্যানেজারকে তুলে নিয়ে আসে। ওস স্বভাবের মানুষটা ছিল সেরা জিনিস বেছে নেওয়ার পক্ষে। নিজের সন্তানের জন্য সে সবচেয়ে রুচিশীল জিনিসগুলোই কিনেছিল। শুধু মুখে ছেলে ছেলে করলেও কেনাকাটা করেছিল উভয়ের জন্যই। ছেলে এবং মেয়ে সন্তানের প্রতি তার ভালোবাসায় কোনো বিভাজন ছিল না, শুধু ছিল কালো অতীত। সবশেষে ম্যানশনে ফিরে নিজের হাতে সাজিয়ে তুলেছিল সে ছোট্ট ঘর, যা ছিল তার সন্তানদের জন্য। প্রতিটি কোণে ছিল যত্নের ছাপ, প্রতিটি সাজসজ্জা ভালোবাসার ছাপ। বাগান বাড়ির মতো নতুন ম্যানশনেও উপরে শুধুমাত্র রিচার্ডের জন্য মাস্টার বেডরুম তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আবার রিচার্ড বেডরুমের পাশে ছোট্ট একটা রুম বানায়। তখন সে তো জানতো না তার সন্তান আসতে চলেছে দুনিয়ায়। জানার পর সেখানে তৈরি করেছিল এক টুকরো ডিজনিল্যান্ড, ছোট্ট একটা রঙিন স্বপ্ন। সেখানে কি ছিল না? পুতুল, খেলনা, নরম কম্বল, ঝলমলে জুতো, কাঠের তৈরি ছোট্ট একটি ঘর, গেমিং স্পট, আরও কত কি। কিন্তু যা সবচেয়ে বেশি ছিল তা হলো ভালোবাসা। এখন সেই স্বপ্ন তাও তাও করে চলছে, আগুনে লেলিয়ান শিকায় পুড়ছে। ছোট্ট ছোট্ট খেলনা, নরম মোজা, সযত্নে রাখা সব কিছু। রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে শূন্য চোখে, দেখছে নিজের সাজানো ভালোবাসাকে ছাই হয়ে যেতে। বাইরে যে আগুনটা জ্বলছে তার চেয়েও দ্বিগুণ আগুন ভেতরে চলছে। তার ভেতরে ধ্বংস, প্রতিশোধ আর এক শূন্যতার আগুন। ন্যাসো আর লুকাস ছুটে আসে মেনশনের দিকে। হসপিটাল থেকে রিচার্ড ওদের রেখেই চলে গিয়েছিল। পরে ওরা আর অনুসরণ করেনি, বরং গিয়েছিল আসলামকে ধরতে। আসলাম বড় ক্রস করে পালিয়ে যাওয়ার চেষ্টাই করেছিল। গার্ডদের কল্পে দ্রুত ফিরে আসে তারা। ম্যানশনের ভেতরে পা রেখে ওপরের দিকে তাকে আটকে উঠে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে, ধোঁয়ায় চারিপাশ কালো হয়ে গেছে, কালো হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই পুরো জায়গাটা ক্রাশ করবে লিলিহান শিকা। রিচার্ড দাঁড়িয়ে আছে দরজার সামনে, অচঞ্চল অবিচল প্রাচীরের মতন। পেছন থেকে ওকে দেখে মনে হচ্ছে রক্ত মাংসের মানুষ নয়, এক নিস্তেজ রোবট যার ভেতরে আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ন্যাসো আর লুকাস ছুটে গিয়ে স্টোররুম থেকে গ্যাস নিয়ে উপরে গিয়ে আগুন নেভাতে শুরু করলো। ওদের বুক ভিজে যাচ্ছে সুন্দর স্মৃতিগুলো পুড়তে দেখে। রিচার্ড ক্লান্ত পায় গেল বেডরুমে। দেয়ালে থাকা ঝুলে এলিজাবেথের ছবিটাতে এক মুহূর্ত তাকিয়ে থাকলো। অতঃপর নিজের পাসপোর্ট নিয়ে ক্যাবিনেট থেকে একটা ব্যাগ কাঁধে চাপে বেরিয়ে গেল পৈশাচিক প্রতিশোধের স্পৃহায়। নিচে নামতেই গার্ডরা তাড়াতাড়ি সরে গেল। লুকাস আর ন্যাসো আগুন নেভাতে সফল হলো। রিচার্ডের কাঁধে থাকা ব্যাগ দেখে ওরা শিউরে উঠল, দ্রুত রিচার্ডের পিছু নেয়। বস আমরা আসছি। রিচার্ডের কাট জবাব। নো। ন্যাসো ব্যাগরু কঞ্চে বলল, বস এই মিশনে আমরাও থাকতে চাই, আপনার প্রয়োজন আমাদের সাহায্যের। রিচার্ড থামলো, তবে পিছন ঘুরে তাকালো। ওর সমুদ্র নীল চোখ দুটোতে আগ্নেয়গিরি অগ্নুপাত হয়েছে। ভয় পিছিয়ে গেল ওরা। রিচার্ডের বিদ্যুৎ বেগী চাহনি, হিংস্রতার প্রভাব রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক বুনুস সারের মতো গর্জে উঠল প্রলয়ের আগামী বার্তা দিতে। এক নিকৃষ্ট পাপিষ্ঠা নারীর জন্য যদি আমি জানোয়ারে পরিণত হতে পারি, তবে নিজ সন্তানের জন্য
গোটা পৃথিবীকে রক্তে ভিজিয়ে তার প্রতিটি শ্বাস চূর্ণ করে ফেলতে পারে এই রিচার্ড কায়নাত। অতঃপর আর এক মুহূর্ত সেখানে স্থির রইল না সে। ন্যাসো লুকাসের কানের পাশে ছিল যেন ধ্বংসের হিমশীতল হাওয়া বইয়ে গেল। কানে বাজতে থাকে সাইরেন হাহাকার আর ছিন্ন ভিন্ন ধ্বনি। সিঙ্গাপুরের সবচেয়ে বিশাল বহুল হোটেল কাপিলা, দাম, প্রতিপত্তি, নিরাপত্তার শীর্ষে থাকা এই স্থানে ঢোকার অনুমতি পাওয়া মানে এক বিশেষ পরিচয়ের স্বাক্ষর। কিন্তু এক অজানা আগন্তুক তার নিজস্ব নিয়মে প্রবেশ করেছে। সুঠাম দেহ, দৃষ্টিতে তীব্রতা, চলনে এক ধরনের গর্জনময় আত্মবিশ্বাস। আপাতমস্তক তার কালোতে আবৃত, সুঠাম গরনে কালো চামড়া জ্যাকেট, পেশিবহুল হাতে গ্লাভস, চড়া তামুকে মাস্কে আর চোখে কালো সানগ্লাস, সেই সাথে মাথায় ক্যাপ। কালো মুখোশের অন্তরালে চাপা পড়ে আছে রক্তক্ষেকো উন্মাদনা, অধর কোণে লেগে হিংস্রতার তীব্র দাহ। প্রবেশদ্বার নিরাপত্তা কড়াকড়ি। মেন্টাল ডিটেক্টর গেটের সামনে দাঁড়াতে গার্ড এগিয়ে আসে। উগ্র বিক্রম একটু দ্বিধা না করে দুহাত ছড়িয়ে দিল নিজেকে উন্মোচন করে। সেই সঙ্গে সঙ্গে তার চোখের কোণে এক চাতুর্যের ঝলক। দ্রুততা দৃষ্টিতে দ্রুত এক নজরে চারপাশ পরখ করে নেয়। সময়ের কাটার প্রতিটি সেকেন্ড তার হাতে বন্দী হলো। ভিড়ের মাঝে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদৃশ্য গোয়েন্দা নজরদারি। সেই ধ্বংসযোগ্য ধীর পায়ে প্রবেশ করে ভেতরে। ক্ষণিকের মধ্যেই সেই নিঃশ্বাস ছায়া বিলীন হয়ে যায় সকলের মাঝে অশুভ ছায়ার মতন। ঠিক সেই মুহূর্তে হোটেল প্রাঙ্গণে কেঁপে উঠল হেলিকপ্টারের গভীর গর্জনে। বিরতিহীনভাবে হেলিকপ্টার উড়ে গেল আকাশপথে। রুফটপে আছড়ে পড়ে এক কালো একটা ব্যাগ। চারপাশে আছড়ে পড়ল রক্তহীন আতঙ্কের দাবানল। অন্ধকার অতল বাতাসেও সাহস করে থাকতে শ্বাসরুদ্ধকর হিংস্রতা। খেলা শুরু হয়ে গেছে। শুরু হলো রক্তাক্ত সংগ্রাম, মৃত্যুঞ্জয় সংকল্প। লেটস বিগিন নাও, দ্য কিলিং মিশন ইজ অন দ্য গ্রাউন্ড। এবার শুরু করা হয়েছে এক হত্যাযন্ত্রটির মাটিতে। স্বতঃস্ফূর্ত অথচ সুসংযত, রক্তপিপাসু ক্রোধের দাবানলে দগ্ধ হয়ে সে এগিয়ে চলেছে। প্রতিটি পদক্ষেপ মাটির বুকে ছাপ ফেলে। তবু নরখাদকের মাঝে নেই তাড়াহুড়ো, নেই অপার অস্থিরতা। পায়ের গতিতে স্বয়ংক্রিয়তা বজায় রেখে অবিচল নির্মম গতিতে এগিয়ে যাচ্ছে সে। স্বয়ংক্রিয়ভাবে দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়ার বর্বর উল্লাসে মাতোয়ারা হতে চারপাশের প্রতিটি ছায়া, প্রতিটি চলমান প্রতি ছবি তার শীতল সাপদ দৃষ্টি এড়িয়ে যেতে পারছে না। পথ চলতে চলতে সূক্ষ্মভাবে সে মেপে নেয় সিসিটিভির নজর, পথচারীদের অসচেতন দৃষ্টি এবং সুযোগের ক্ষণ। নিপুণ দক্ষতায় সে গলে যায় ব্যস্ততার ছদ্মবেশে। ঢুকে পড়ে স্টাফ ওয়াশরুমে। সেখানকার একদমই নির্জন, নীরব, নিরাপত্তাহীন দেয়ালে ঝোলানো সাদা কাচের সামনে দাঁড়ায় সে। অতঃপর এক অপ্রতিরোধ শ্বাসে খুলে ফেলে মুখোশ। ঝলসে উঠে উজ্জ্বল আলোর নিচে তার মুখশ্রীর প্রজ্বলিত প্রতিহিংসা লেলিহান শিখায় দগ্ধ। সেই নীলাপ চোখ, গভীর চোখ জোড়ায় সাগরের অতল গভীর থেকে উঠে আসা দানবীয় প্রবলতা, অবিশ্বাস্য প্রবল আবিষ্ট ধ্বংস প্রবণ। সময় নষ্ট করে না সে, সোচারু দক্ষতায় হাত থেকে খুলে নেয় ঘড়ি। ফের ঠান্ডা নির্লিপ্ততায় সেটার কাছের অংশ খুলে আনে। অতঃপর অপার পরিকল্পনা অনুযায়ী নির্দয় নিপুণতার স্নিকের ধাতব প্রান্তে ঘষতে ঘষতে কাজটাকে তীক্ষ্ণ ত্রিভুজে রূপ দেয়। কুয়াশাচ্ছন্ন চোখে নয়, বরং অবিচল সিদ্ধান্তে সূক্ষ্ম হয় সেই অস্ত্র। ক্ষুদ্র কিন্তু মরণধারী। সোজা হয়ে দাঁড়ায় সে। আয়নায় নিজের প্রতিবিম্বের চোখে চোখ রাখে। সেখানে দোল খাচ্ছে এক দুর্নিমনীয় ঘূর্ণিঝড়, প্রতিশোধ তাণ্ডব এবং এক ভয়াল অবিনাশী শপথ। এলিভেটরের ৪৫ বোতাম চাপতেই যন্ত্রণার শুরুর সিগন্যাল বাজল। নিস্তব্ধ যান্ত্রিক গতিতে এলিভেটর উঠে গেল শূন্যে। পলকের ভেতরেই থেমে গেল গন্তব্য। দরজা খোলার শব্দ। কালো পোশাকধারী গার্ডরা কাঁধে তুলে নিল অস্ত্র। চোখে স্নায়ু টান টান সতর্কতা। এই ফ্লোর সংরক্ষিত, সুরক্ষিত, নিষিদ্ধ। এখানে অন্যদের প্রবেশ নিষেধ। অনুমতির তোয়াক্কা না করা মৃত্যুই
নিমন্ত্রণ। দরজা খুলতেই ধাতব্য শব্দ প্রতিধ্বনি হলো। সামনে টান টান হয়ে দাঁড়িয়ে আছে এক দানবীয় উপস্থিতি। রক্তের মতন গভীর দৃষ্টি, পাথরের মতন শীতল অভিব্যক্তি। এক মুহূর্ত লাগলো না চেনায় এ প্রেতাত্মা কে। সে রিচার্ড কায়নাত, নিখুঁত নৈরাজ্যের স্থাপিত অস্ত্রধারী জন্য এক দুঃস্বপ্ন। তার এই দুঃসাধ্য অস্তিত্বই ঘোষণা করছে এখানে শাসকের শাসন টিকে থাকবে না, আগুনের পথে শুধুই ছাই রেখা থাকবে। এলিভেটরের মুখ প্রান্তে উপস্থিতি গার্ডদের রক্তে কাঁপন তুলল রিচার্ডের করাল দৃষ্টি। কালো পোশাকধারী ছায়াগুলো মুহূর্তে সতর্ক হয়ে আঙুলে ট্রিগার চেপে বসলো। দেহে তীক্ষ্ণ প্রস্তুতি নিয়ে সবাই বিদ্যুৎ বেগে আক্রমণ করতে আসে। তবে যে দাঁড়িয়ে আছে দরজার ওপারে, সে মৃত্যুকেও ভয় পায় না। রক্ত ধূসর চোখ, সুনির্মম অভিব্যক্তি, বুলেটের চেয়েও ঠান্ডা মন। সে রিচার্ড কায়নাত, গ্যাংস্টার বস, নৃশংসতার সম্রাট, সন্তানহারা নির্ভীক পিতা। গার্ডদের নিকটবর্তী হতেও সময় নিল না রিচার্ড। নিঃশব্দ এক শিকারীর ক্ষিপ্ততায় ঝাঁপিয়ে পড়ল। প্রথম গার্ড বুঝতে পারার আগেই তার অস্ত্র ছিনিয়ে গলায় ছুরি বসিয়ে দিল কলার বনে। স্টিলের ঠান্ডা ধারালো ফলা মাংস চিরে প্রবেশ করলো হাড়ে পর্যন্ত। গার্ডের চোখ বিস্ফোরিত হলো, মুখ দিয়ে বেরিয়ে এলো উষ্ণ তরল। গলা থেকে বুদবুদ উঠতে উঠতে রক্ত উগড়ে দিল সে। দ্বিতীয় জনের হাতে বন্দুক উঠতে না উঠতে রিচার্ডের আঙুল তার কবজিতে গ্রিপ করল। একটানে মোটকে দিল হাড়। বিকট ক্রেচিং শব্দে কাচের দেয়াল কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে এলো মর্মান্তিক চিৎকার। তৃতীয়জন ট্রিগার চেপে ধরতে গিয়েও পারেনি। তার রিপ কেজে বজ্রঘাতের মতন আসে পড়ল রিচার্ডের হাঁটু, বুকের হাড় ধসে গেল। ভেতরে বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে সে পেছনে গড়িয়ে পড়ল। দ্বিতীয়বারের নিশানা লাগানোর সুযোগ দিল না রিচার্ড। পিঠে ছুরি ছুঁড়ে দিল। স্টিলের ফলা ঘাড় ভেদ করে গলা দিয়ে বেরিয়ে এলো। গলিত রক্তের উষ্ণ প্রবাহে করিডোর রঞ্জিত হলো। মুহূর্তের মধ্যেই চারপাশে লাশের স্তূপে রূপ নিল। নিখুঁত দক্ষতা, একের পর এক ঝরে পড়ল দেহগুলো। প্রতিটি নিঃশব্দ মৃত্যুর কবলে অস্ত্রবিহীন লড়ে গেল সে এক ঝাঁক শত্রুর সাথে। রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল। তার এক হাতে এখন রক্তমাখা ছুরি, মুখে অজানা প্রশান্তি, চোখে অবিশ্বাস শীতলতা। ছুরির থেকে পড়তে থাকা রক্তের চপচপ শব্দের সাথে নরকের কষাই হেঁটে যাচ্ছে। 45 তলা আজ দোজখের দরজা খুলে দিয়েছে। রিচার্ড ধীর পায়ে এগোতেই থাকে। সামনে থেকে নতুন শকুনের পাল অস্ত্র তুলে ঝাঁপিয়ে এলো। মুখে তাদের নির্মম উদাসীনতা, চোখে শীতল হত্যার খিদে। অর্ধশতাধিক বন্দুক তার দিকে তাক করা। ট্রিগার চাপতে মাকি মাত্র একটুখানি। কাদের লোক এরা, কাদের জানে তার সময় ফুরিয়েছে। সে যা করেছে এতে তার আশ্রয় হবে না ধরণীতে। যদি একবার রিচার্ড পৌঁছে যায় এখানে সব শেষ। তাই তো এত এত সুরক্ষিত পাহারা। পুরো 45 তলা আজ তার ব্যক্তিগত দুর্গ। তবুও বুকের গভীরে একটা আতঙ্ক চেপে বসেছে। যদি রাবণের পালের মাঝে থেকে এক উগ্র মেজাজি চেঁচিয়ে উঠল, রাজার রাজত্ব শুধুমাত্র তার রাজ্যেই, আজ সাথেও নেই কেউ। এবার তোর লাশ ফিরবে ইটালি। আকস্মাৎ রিচার্ড পিছু হটলো, ছুটে পালাতে শুরু করলো। গার্ডদের ছোটে তার ছেলের হাসি ফুটে উঠলো। এই লোকের জন্য কাদের এত টাকা ঢেলেছে। একটা কাপুরুষ যে ভয় পেয়ে পালাচ্ছে। তারা ধাওয়া দিল পিশাচের ক্ষুধায়, তাদের বুটের ভারী আঘাতে। করিডোরে কেঁপে উঠলো। চারিদিকে শুধু একটাই শব্দ, ধ্বংসের পূর্বাভাস। রিচার্ড ছুটছে, তবে তার দৌড়ে অস্থিরতা নেই, আতঙ্ক নেই, বরং নিখুঁত হিসেবে এক কৌশলী স্থিরতার ছুটছে আঁকাবাঁকা ভাবে, যাতে করে বন্দুকের ছাঁচ এসে তার গায়ে না লাগে। রিচার্ড এক দৌড়ে ছুটে গেল রুফটপ দরজার অন্তরালে লুকিয়ে পড়ল। পায়ের শব্দ, ভারী বাতাসে তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যেই ঘাতক প্রহরীরা তার পিছু পিছু ছুটে এলো রুফটপে। বন্দুকের নল খুলে একদম তৈরি হয়ে সবাই রুফটপে পৌঁছানো মাত্র রিচার্ড আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল। মুখে তার অদ্ভুত এক
নিঃসঙ্গ হাসি। ছাদের বাতাসে নিকোটিনের ধোঁয়া ছড়িয়ে পড়লো তার হাতে ধরা সিগারেট থেকে। বিপদের সম্মুখেও সে নিরেট ঠান্ডা। হাতে শক্ত কাঠের ডান্ডা দুলিয়ে এক পাশে দাঁড়ালো, দেয়ালে পিঠ থেকে। রিচার্ড জানতো নিচে সংঘর্ষ জড়ানো মানে পুরো ঘটনা প্রকাশ্যে চলে আসা, আর এতে তার আততায়ী পরিকল্পনা ধুলে মিশবে। আজ সে ক্ষমতা প্রদর্শনী করতে আসেনি, এসেছে নিখাত নৃশংসতার বিভীষিকা ছড়াতে। এসেছে সন্তানের হত্যার প্রতিশোধে রক্ত রঞ্জিত অধ্যায় লিখতে। এভরিওয়ান ইজ এ গ্যাংস্টার আনটিল দ্য রিয়েল গ্যাংস্টার অ্যারাইভস। শব্দটা বাতাসে কাঁপন তুলল। মুহূর্তে শিকারের মতো পিছিয়ে এলো ঘাতকেরা। তাদের প্রশিক্ষিত মস্তিষ্ক প্রথমবারের মতো আতঙ্কের স্বাদ পেল। রিচার্ড ধীরে ধীরে ধোয়া ছেড়ে দিল সুদরে। চোখ জ্বলে উঠল দানবীয় আলো। ছবির মস্তিষ্ক হঠাৎই প্রতিশোধে জর্জরিত পৈশাচিক সত্তা বিদীর্ণ হল। সক্রিয়তার শৃঙ্খল চূর্ণ করে আদিম হিংস্রতায় অগ্নি শ্বাস ছড়িয়ে উঠল, গর্জে উঠল সেই বিভীষিকাময় দানবের মতন। হিংস্র শিকারী কখনো ঝাঁক বেঁধে চলে না। সে যে জঙ্গলে পা রাখে সেইখানে সে রাজত্ব প্রতিষ্ঠা করে, নিঃসঙ্গ কিন্তু অজেয়। আর কোনো অপেক্ষা নয়, এক জ্বরের বেগে ঝাঁপিয়ে পড়ল রিচার্ড। প্রথম জনের কণ্ঠনালীতে লক্ষ্য করে ডান্ডার তীব্র আঘাতে করতে গলা ভেঙে চিৎকার থেমে গেল মাঝপথে। ঝাঁঝরা হয়ে গেল তার শ্বাসনালী। অন্যজন বন্দুক তুলতে গেলে রিচার্ড দড়ির মতন পাক খেয়ে তার কবজি মুচড়ে দিল। হাড় ভাঙার শব্দে বাতাসে প্রতিধ্বনি তুলল। দেহের ভাঙনে ধাতব মেঝেতে লুটিয়ে পড়তে রিচার্ড তার মাথা দুহাত দিয়ে চেপে ধরে এমন একটা জোরে শক্ত টাইলে ঠুকলো যে খুলিটা ছিঁড়ে ধরে ছচখান হয়ে গেল। প্রতি মটমট করছে রিচার্ডের তীক্ষ্ণ খাত চোয়াল, শৈলে ভর করছে পশুরই শক্তি। আরেকজন পেছন থেকে ছুরি চালাতে চায়, তবে তা রিচার্ডের তীক্ষ্ণতার আগে সংকেত পাঠিয়ে দেয় তার মস্তিষ্কে। ঘূর্ণির বেগে ঘুরে কোমর মোচড় দিয়ে পেছন গিয়ে ছুরির হাত ধরে ভাগিয়ে দিল। অতঃপর রোবটিক ভঙ্গিতে সেই ছুরিটাই তার গলার ভিতরে ঠুকিয়ে দিল। রক্তের উষ্ণ স্রোত ওর হাতে গড়িয়ে পড়লো গল গল করে। লোকটা গলা চেপে ধরলো, চেষ্টা করলেও শরীরটা দপ করে পড়ে গেল। অপর একজন বন্দুক উঁচিয়ে গুলি চালাতে গেলে রিচার্ডের ডান্ডা বিদ্যুতের গতিতে উঠে এসে তার কোনোই চূর্ণ করে দিল। বন্দুক হাত থেকে ছিটকে পড়তে রিচার্ড তার মুখে এমনভাবে ডান্ডার আঘাত হানে যে দাঁতগুলো ঝরে পড়ে, ছড়িয়ে গেল মুখের স্রোতের মাঝে। হালকা একটা থট শব্দের পর সব শান্ত। ধ্বংসের উন্মত্ত লীলায় কেঁপে উঠেছিল রুফটপ প্রাঙ্গণ। দাতব মেঝে রক্তের স্রোত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিকৃত নিথর দেহগুলো। স্তরে স্তরে জমে থাকা লাশের ভিড়, কিছু এখনো টান টান, কিছু চূড়ান্ত যন্ত্রণায় কাতর। কারো চোখে গভীরভাবে গেঁথে আছে ছুরি, কারো বাহুচুত, কারো ছিন্ন বক্ষ থেকে গলগলিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। গোঙানি আর মৃত্যু যন্ত্রণার রুদ্ধশ্বাস শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। মুহূর্তের ঝড়ে রিচার্ড একাই রূপান্তরিত করেছে এই স্থানকে এক বিভীষিকাময় শব্দস্তূপে। একজন এখনো বেঁচে আছে, গুরুতর আহত, আতঙ্কিত। পেছাতে গিয়েও গায়ের চামড়ায় লেগে থাকা রক্তের আঠালো আস্তরণে পা পিছলে পড়ে গেল সে। রক্তমাখা ধাতব জানটাটা মাটিতে টেনে আনতে আনতে রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলো। ছিটকে আসা রক্ত তার গা থেকে গড়িয়ে গড়িয়ে পড়েছে নিচে, টপাটপ শব্দ তুলে। ওর নিঃশ্বাস স্থির, চোখ শূন্য, অথচ শরীর থেকেও যেন মৃত্যুর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। কাপা প্লিজ প্লিজ আমাকে মেরো না। গলায় মিনতি করলো সে। রিচার্ডের পদক্ষেপ থামল না। এক পা দু পা, তারপর নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে ডান্ডাটা এমনভাবে নামিয়ে আনলো যে খুলির হাড় মুহূর্তে চূর্ণ হয়ে ছিটকে পড়লো চারিদিকে। মগজের উষ্ণ লাল স্রোত ছাদ জুড়ে ছড়িয়ে পড়লো। বেয়ারা পাথরে চটচট শব্দ তুলে গড়িয়ে পড়লো রক্তের গাঢ় ফোঁটা। মাদার, এভাবে কে মারে রে? তুই মানুষ না, নরখাদক তুই। রিচার্ড থামলো, পেছন ফিরলো। একজন এখনো বেঁচে আছে, মেঝেতে পড়ে কাতরাচ্ছে, তার হাঁটুতে ছুরি বিঁধেছে। রক্ত
ধীরে কিন্তু অবিরাম প্রবাহিত হচ্ছে পায়ের নিচে। কথায় তেজ থাকলেও দেহ ক্ষত বিক্ষত, চোখে মৃত্যু ভয়। রিচার্ড বাঁকা হাসল। কপাল ফেটে বেরিয়ে আসা গলিত রক্ত হাতের পিঠ দিয়ে মুছে ধীর স্থির পদক্ষেপে এগিয়ে গেল। গাড়টা পেছাতে লাগলো রক্তমাখা মেঝে, তার পথ রুদ্ধ করলো। রিচার্ড নিচু হয়ে ছোট্ট একটা ধারালো ছুরি তুলে নিল। ছুরির ধার চাঁদের আলো যেন আরো নিষ্ঠুরভাবে ঝলসে উঠল। গার্ডের বুকের ভেতর থেকে আতঙ্কের ঝড় বয়ে গেল। কাঁপতে কাঁপতে সে আউমাউ করে কেঁদে উঠল। আমরা তোর এক সন্তানকে মেরেছি, আর আজ তুই শত শত বাচ্চাকে এতিম করলি। রিচার্ড থামল, ছোটে ফুটলো এক চমৎকার হাসি। এমন হাসি তার অধরে সচরাচর দেখা যায় না। এ হাসি ঠান্ডা, নির্মম, বিকৃত। গাড়টা হামাগুড়ি দিয়ে পালাতে চাইল। রিচার্ড ক্ষিপ্ত গতিতে ঝাঁপিয়ে পড়ে, তার চুলের মুঠি চেপে ধরল, ঝাঁকুনি দিয়ে তাকে সোজা করে মাথা নিজের দিকে নিজের কাঁধের সাথে চেপে ধরল। গার্ডের কানের কাছে মুখ এনে হিসিয়ে ফিসফিস করে, আমি আমার সন্তান নিয়ে সুন্দর একটা পরিবার চেয়েছিলাম। তারপর এক শ্বাসের ব্যবধানে ছুরিটা বজ্র গতিতে গার্ডের গলায় চাপিয়ে দিল। গার্ডের গলায় চালিয়ে দিল। পাতলা চামড়া বাঁধা চূর্ণ হয়ে ছুরির ফলাটা একটানে ছিঁড়ে দিল কণ্ঠনালী। গার্ডের মুখ থেকে বেরোলো শব্দ। গার্ডের মুখ থেকে শব্দ বেরোলো না, শুধু উগরে উঠল রক্তের মোটা ফোয়ারা। চোখ বিস্ফোরিত হয়ে গেল। ঠান্ডা রিচার্ড চোখে দেখলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে শরীরটা, থপ করে মাটিতে লুটিয়ে যাচ্ছে। তারপর সম্পূর্ণ নীরবতা। রক্তের স্রোত থামলো না, কেবল প্রবাহের মালিকটাই নিঃশেষ হয়ে গেল। রিচার্ড ধীর পায়ে এগিয়ে গেল রুফটপের ধারে। কালো ব্যাগটা কাঁধে নিয়ে সে হাঁটছিল। লাশের ওপর দিয়ে রক্তের গাঢ় আস্তরণের তার ভারী বুট চাপ ফেলছিল এক এক করে। প্রত্যেকে পায়ের নিচে মাংস ছটকে যাওয়া ভিজে শব্দ, রক্তের শিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মৃদু প্রতিধ্বনি। রক্তের শিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মৃদু প্রতিধ্বনি, সবকিছু যেন এক অভিশপ্ত সঙ্গীত হয়ে বাজছিল এই রক্তমাখা মঞ্চে। দরজার কাছে এসে থমকালো সে। বাইরে থেকে আটকানো মনে পড়লো সেই সময় একজন প্রাণপণে পালিয়ে দরজা আটকে দিয়েছিল ভেতরে থেকে। কিন্তু তার কি সত্যি বাঁচার সুযোগ আছে? রিচার্ডের ঠোঁটের কোণে এক বিন্দু উপহাস ফুটে উঠল। তার মারের হিসেব সে ভালো জানে। একবার ছুঁড়ে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই সে নিচে নামার আগে সিঁড়িতে পড়ে নিথর হয়ে গেছে। রুফটপের কিনারায় এসে কাঁধ থেকে ব্যাগ নামালো রিচার্ড, এক নিখুঁত শিকারীর মতন। নিস্তরঙ্গ হাতে খুলেছে। অন্ধকার অস্ত্র ভাণ্ডারের ভেতর হাত চালিয়ে বের করলো কারেন্টের তার। রাত্রির বাতাসে ধাতব তারগুলো শীতলভাবে ঝলসে উঠল। এবার শুধু অপেক্ষা আছে আরো কিছু মাংস পোড়ানোর জন্য, আরো কিছু আর্তনাদকে আগুনে ঢেকে ফেলার জন্য। রাত্রি কালো শূন্যতা ছিঁড়ে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল সে। তার শরীরের ওজন আর গতির সংঘাতে ৪৫ তলার কাছে দেয়াল কাঁপলো, কিন্তু ভাঙল না। ওপর থেকে দুলতে থাকা শরীরটা মুহূর্তেই স্থির হয়ে গেল। শিকারীর চোখে এক তীব্র দৃষ্টি ফুটে উঠল। ভেতরের দৃশ্য দেখে কাদের তার সবচেয়ে বড় শত্রু দুজন মেয়ের মাঝে ডুবে আছে। জগতের সব ভয় ভুলে সে আত্মসুখী নিমজ্জিত। রিচার্ডের রাগ জ্বলে উঠল নরকের আগুনের মতো। ঠান্ডা কাচের উপর মৃদু একটা ধাক্কা দিয়ে দুলে পেছনে ছিটকে গেল সে। পুনরায় ফিরে এসে পায়ের আঘাতে বসালো কাছে। এভাবে কয়েকবার এমন করতেই থাকে। প্রতিবারই দোলনাটা আরো দ্রুতই আরো শক্তিশালী হতে থাকলো। একসময় প্রচন্ড গতিতে ছুটে এসে কাছে ভয়ঙ্কর এক ধাক্কাই দিল। মুহূর্তেই শিরশিরের শব্দে তুলে কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চারিদিকে ছিটকে পড়ে। রিচার্ড বিদ্যুৎ গতিতে সেই ভাঙা অংশের ভেতর দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নরকের দুয়ার ভেঙে এক নৃশংস শিকারী প্রবেশ করলো তার শিকারের রাজ্যে। বাতাসে ছড়িয়ে থাকা কাচের চিত্রগুলো ছিকড়ে পড়লো চারপাশে। কাদের শিথিল সুখের আস্তানা এক নিমিষেই নেমে এলো ভয়ঙ্কর ত্রাস। রিচার্ডকে দেখা মাত্র কাদের ভেতরে শীতল বরফ জমে গেল। বুকের হাড় গুড়িয়ে আসছে, পাঁজরের নিচে কুকড়ে গেছে এক ভয়ঙ্কর সন্ত্রাস। সে জানতো এটাই একদিন ঘটবে। সে জানতো তার মৃত্যু একদিন তার সামনে সে দাঁড়াবে, কিন্তু সে কল্পনা করতে পারেনি সেটা এত দ্রুত হবে। একটা অর্ধনগ্ন মেয়ে
ক্রুদ্ধ হয়ে রিচার্ডের দিকে তেড়ে গেল। রিচার্ডের হাত এক ঝটকায় তার শরীর ছিটকে ফেলল, শূন্য ভেসে গিয়ে ঠাস টেবিলের করে মাথা লাগলো। খুলির ভেতরে চিরিক করে একটা আওয়াজ হলো। মুহূর্তের মধ্যেই গাঢ় রক্ত গড়িয়ে পড়ল মেয়েটার ঘাড় বেয়ে। ধপাস করে লুটিয়ে পড়ল সে। আরেকজন মেয়ে নরপশুর মতো দেখতে, রক্ত ভেজা রিচার্ডকে দেখে আতঙ্কে দরজার দিকে দৌড় দিল। রিচার্ড ফলের ঝুড়ি থেকে একটা নাইফ তুলে নিখুঁত অঙ্কের মতন হিসেব কষে ছুঁড়ে মারল তার দিকে। নাইফটা খুনি তুলতে তুলতে গিয়ে মেয়েটার ঘাড়ে বিঁধল। মাংস কেটে ছুরি এত নিখুঁত গভীর ঢুকলো যে এক মুহূর্তের সে বোঝার আগেই তার পা দুটো ভেঙে পড়ে শরীর দপ করে মাটিতে আছড়ে পড়লো। মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু একজোড়া বিস্ফোরিত চোখে সে তাকিয়ে থাকলো শূন্যে। সে নিজেই বিশ্বাস করতে পারছে না সে মারা গেছে। কাদের আতঙ্কে দেয়ালের দিকে সরে গেল। বুকের ভেতরে কাঁপতে থাকা প্রাণটা যেন দেহ থেকে ফিরে বেরিয়ে আসতে চাইছে। হাত পা অবশ্যই গেছে, একটু থরথর করে কাঁপছে। সে চাইছে চিৎকার করতে, কিন্তু গলার স্বর কোথাও হারিয়ে গেছে। রিচার্ড নির্বিকার টেবিলের সামনে দাঁড়িয়ে তার ব্যাগ খুললো, একে একে বের করতে থাকলো অস্ত্র, ধারালো চাপাটি, নারকেল ছুরি, সিরিঞ্জ, ছোট ছোট শিশি, অ্যাসিড, আরো অনেক কিছু। নিস্তব্ধ কক্ষ, অথচ নিস্তব্ধতার ভেতরে একটা পৈশাচিক শীতলতা ছড়িয়ে পড়েছে। প্রতিশোধের শুনশান আগুন ছড়িয়ে পড়েছে বাতাসে। কাদের হাঁটু এত জোরে চেপে কাঁপছে যে দাঁত কটকট করতে শব্দ তুলছে সে। সেই শব্দে রিচার্ড একবারও মুখ তুলল না, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। রিচার্ড এগিয়ে গেল কাদেরের কাঁপতে থাকা মুখের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমার সন্তানের শোক পালন করার জন্য তো আমি আছি, কিন্তু তোর মৃত্যুর শোক পালন করবে কে? কাচের জারের ভেতরে ঘন অস্বাভাবিক গাঢ় খয়েরি তরল নড়ে চড়ে উঠেছে। জারটা সম্পূর্ণ হয়ে টপ টপ শব্দে রক্তের শেষ ফোঁটাগুলো ঝরে পড়েছে নিচে। প্রতিটি ফোঁটার সাথে কাদেরের নিঃশেষিত জীবন গলে পড়েছে। ধাতব ট্রেতে কাদেরের দেহ উল্টো ঝুলিয়ে একটা মাংসের থালার মতো পুরো শরীরটা ফ্যাকাশে রূপ ধারণ করেছে রক্ত শূন্যতায়। নাকের সরু ছিদ্র দিয়ে গাঢ় লাল দাগ শুকিয়ে জমে আছে। ছোটের কোণ বেয়ে একটা জমাট বাঁধা রেখা নেমে গেছে থুতনিতে। সারা শরীরের জন্য ফুটো ফুটো করা হয়েছে। সিরিঞ্জের সূক্ষ্ম ছিদ্র থেকে এখনো রক্তের ছোট ছোট বিন্দু বেরিয়ে আসছে নিস্তব্ধ যন্ত্রণায়। চামড়া ছিঁড়ে যাওয়া জায়গাগুলোতে ফুলে ফেপে উঠেছে। কিছু জায়গায় ক্ষতের ভেতর জমাট রক্ত জমে কালচে হয়ে গেছে। কাঁপতে কাঁপতে শেষ সিরিজটা ছুঁড়ে ফেললো মেঝেতে। ঘামের ধারা তার ঘাড় বেয়ে বুকে নেমেছে। ধমনীতে রক্তের চেয়ে বেশি পাম্প করেছে ক্লান্তি আর উত্তেজনা। এতক্ষণে তার কাজ শেষ। ধীরে ধীরে নিস্তব্ধতায় সে একে একে নিজের পোশাক খুলতে লাগলো। শার্ট, প্যান্ট, মোজা সব খুলে ফেলে দিল এক পাশে। তার ত্বক এই রক্ত মাখতে চায় না, এই নরখাতকের ছোঁয়া বহন করতে চায় না। তাছাড়া বাংলাদেশ থেকে সে এক কাপড়ে এসেছে, শরীরে আন্ডার গার্মেন্টস ছাড়া কিছুই রাখলো না। রিচার্ড ধীরে ধীরে কাদেরের ঝুলন্ত দেহের দিকে তাকালো। কাদের দুর্বলতা ঝিমাচ্ছে। রিচার্ড রক্তে পরিপূর্ণ জারটা হাতে তুলে নিল। এক শ্বাসে অর্ধেক জার খালি করে দিল সে। জারটা টেবিলে রেখে হাতের পিঠ দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা রক্ত মুছে নিল। জানিস, আমি এতদিন মুখে কিছু দেইনি, শুধুমাত্র তোর রক্ত খাবো বলে। রিচার্ড হাতে তুললো রিভলভার, নিশানা স্থির করে ট্রিগারে চাপ দিতে দড়ির শেষ প্রান্ত ছিঁড়ে গেল। কাদের মৃতপ্রায় শরীর আছড়ে পড়লো নিচে। দীর্ঘক্ষণ উল্টো ঝুলে থাকা যন্ত্রণা তার রক্তে ছাপ রেখে গেছে। নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। চোখের সামনে সবকিছু ধোয়াটে। পানি পানি, আমার গলা শুকিয়ে যাচ্ছে। শব্দগুলো অসহায় ভাবে বেরিয়ে এলো, যেন মরুভূমি পিপাসার্থ কোনো প্রতীকের করুণ আরতি। হঠাৎই শরীরের ওপর ছিটকে এলো উষ্ণ সোনালি তরল। কাদের কিছু না দেখে না বুঝে মুখ নামিয়ে দিল। কাঠফাটা তৃষ্ণায় উন্মত্ত হয়ে গেল। তবে প্রথম চুমুকেই জীবের স্বাদ বদলে গেল। ঘৃণা আর অবিশ্বাসের ঢেউ বয়ে গেল। মেরুদণ্ড বে মাথা তুলে তাকাতে দেখলো ধাক্কায় খেলো। নরকের শাস্তিও বোধহয় এতটা নগণ্য হয় না। রিচার্ড দাঁড়িয়ে আছে তার সম্মুখে, মুখে অশ্লীল তৃপ্তির ছায়া। কাদেরের পাকস্থলিতে একটা প্রচন্ড মোচড়ি উঠল।
কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বমি করতে লাগলো। থামার আগে আবার উগলে দিল পাকস্থলীর অবশিষ্ট কণা। ঘরে বাতাসে এখন রক্ত, ঘাম, মূত্র আর বমির বন্যা। কাদেরের চোখ দুটো ঝাপসা, পেটের ভেতরটা খালি হয়ে গেলেও মাথার মধ্যে ঢেউ তুলেছে চরম অবমাননার যন্ত্রণা। সে শুয়ে পড়ল মেঝেতে। রিচার্ড নিচু হয়ে তার মুখের কাছে ফিসফিস করে বলল, স্বাগতম নরকে, এটা তো কেবল শুরু। কাদের কিছু বলতে চাপে তার আগে রিচার্ড তার মাথা পা দিয়ে টাইলের সাথে এমন শক্ত করে চেপে ধরলো যে আকস্মাৎ এমনটা হাওয়া কাদের দাঁতে মাঝে পড়ে জিব্রা আগাই কেটে পড়ে। পাহাড়ের চূড়ো থেকে প্রবাহিত ঝর্ণার মতো রক্ত প্রবাহ হতে থাকে কাদের মুখগহ্বর থেকে। কাদেরকে গলা দিয়ে বেপরোয়া গর্জন বের হতে থাকে। নিষ্ঠুর তাণ্ডবে মত্ত হয়েছে রিচার্ড। কাদের চুল টেনে ধরে তুলল। কাদের গলা হতে নির্গত কর্কশ গোঙানি শব্দ তুলল, গলা উচ্চারণ করল, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। অবিশ্রান্ত প্রতিশোধের স্পৃহা দগ্ধ সে। রক্ত ছড়া ক্রোধ গ্রাস করে নিয়েছে পৈশাচিক আত্মা। হিংস্র কামড়ে টেনে ছিঁড়ে ফেলো কাদেরের কান, মাংস ছিঁড়ে যাওয়া করুণ শব্দ ধ্বনিত হলো শীতল বাতাসে। রিচার্ড দাঁতের ফাঁক ফোকরে ঝুলে রয়েছে মাংসের পিণ্ড। মাটিতে রক্তে গড়াগড়ি খেতে থাকে কাঁচা। অসহায়ের মতন গোগাচ্ছে কাদের, বারবার মেরে ফেলার আরতি করছে শক্ত ঢুক গিলে। পিপাসা মেটালো রিচার্ড। ঢোকের সাথে মুখে লেগে থাকা তাজা রক্ত আবারও কালো গহ্বরে। তোকে এক কোপে শেষ করব না, ধীরে ধীরে ছিঁড়ে খাবো। কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে রক্তের শেষ ফোঁটাটুকু পর্যন্ত তোকে কষ্ট দিয়ে মারবো। আমার ভুল হয়ে গেছে, সন্তান হারানোর শোক উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি। আমাকে মেরে ফেলো। কাদের মৃগী রোগীর মতন কাঁপতে কাঁপতে বলল, শ্বাসকষ্টে খেকিয়ে উঠেছে একটু পর পর। রিচার্ড পৈশাচিক উন্মাদনার হাসি দিল, অতঃপর নির্মম থাবা দিয়ে অপর কান টেনে ছিঁড়ে ফেললো মেঝেতে। সাউন্ডপ্রুফ রুমের বাইরে যায় না কাদেরের গগন বিদারী চিৎকার। অসহনীয় নির্যাতন থেকে আর শরীর মুক্তি চাচ্ছে, তবে এই শানিত বিদ্বেষ তাকে মুক্তি দিতে নারাজ। রক্তের তপ্ত তরঙ্গ বইছে ফ্লোর জুড়ে। কাদেরের ভগ্ন দেহখানা শক্তপোক্ত ভাবে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ছুরি নির্মম খচখচানির শব্দ আর কণ্ঠ চাপার গভীর ঘরঘরানি ছাড়া আর কিছুই কর্ণপাত হচ্ছে না এই মুহূর্তে। কাদের শরীর ছেড়ে দিয়েছে চেয়ারে, মাথা চেয়ারের প্রান্তভাগে ঝুলে আছে। রক্তাক্ত হাত থেকে বারবার ছুরিটা পিছলে যাচ্ছে। রিচার্ড উঠলো, ওর গা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সে গিয়ে টিস্যুর বক্স নিয়ে আবারও কাদের পায়ের কাছে বসলো। ডান পায়ে হাড় ইতিমধ্যে ভেসে উঠেছে। সে এবার বাম পায়ে হস্তান্তরিত হলো। পা থেকে খাবলা খাবলা মাংস কেটে বক্সে রাখতেই থাকে। চোখে অদ্ভুত উৎফুল্লতা, হাতে বর্বরতা। সে আজ হুটহাট কোনো জল্লাদিও আক্রমণ করছে না, বরঞ্চ যাই করছে খুবই ধৈর্যের প্রমাণ সহকারে করছে। তুই কখনো মানুষ হতে পারিস না। কাদেরের গাল থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দে উঠে দাঁড়ালো রিচার্ড। পায়ের নিচে আপাতত ধ্বংস করার মতো কিছুই নেই। রিচার্ড নখের নিচে লেগে থাকা মাংসের টুকরো বের করতে করতে ধ্বংসের হিমশীতল ছোঁয়া মিশ্রিত কণ্ঠে সুথল, হতে তো চেয়েছিলাম, তুই তো হতে দিলি না। রিচার্ড হেঁটে গেল টেবিলের কাছে, যেখানে সে তার সকল হাতিয়ার রেখেছিল। সেখান থেকে একটা ছোট্ট শিশি হাতে তুলে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো বিধ্বস্ত কাদেরের দিকে। তুষ্ট হেসে কাদেরের সামনে গিয়ে দাঁড়িয়ে শিশির মুখ খুলতে খুলতে রাজবাড়ি আওয়াজে বলল, তোর পাপ ছিল আমার বাপকে মারতে চাওয়া, তোর পাপ বেড়েছে আমার সন্তানকে মেরে। শিশির উপর থেকে কর্ক খুলতেই ভেতর থেকে উত্তপ্ত ধোঁয়া বের হতে থাকে। হাঁটু গেড়ে বসলো রিচার্ড। শিশির ভেতরে ভয়ঙ্কর রাসায়নিক কেমিক্যালের কাদের পায়ের অবশিষ্ট হাড্ডিতে ঢালতেই শক্ত হাড় গলে গলে পড়তে থাকে। নরক যন্ত্রণার দায়ক আর্তনাদে হাউ মাউ করে কাঁদতে থাকে কাদের। বেদনার কঙ্কটময় প্রতিটি আর্তনাদের অন্তরে পৈশাচিক সুখ বয়ে যায় রিচার্ডের। কাদের বিরতিহীন চেঁচাতে থাকে, রিচার্ডের আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে, মুক্তি দে এই নরক যন্ত্রণা থেকে। ঠোঁটের কোণে একচিতে বিকৃত হাসি খেলল। নিচে পড়ে থাকা কাদেরের শরীরটা রক্ত শুরু নিস্তব্ধ, কেবল কোমরে ঝুলছে একটা পাতলা আন্ডারওয়্যার, যা অস্তিত্বের শেষ চিহ্ন হয়ে টিকে আছে। রিচার্ড খুঁজে একটা ম্যাচ বের করলো। উদ্দেশ্যকৃত জিনিসটা খুঁজে পেতেই শিকারের মতন হিংস্র উল্লাসে তার মুখে বিকারগ্রস্ত হাসি ফুটে উঠল। সুখ টান দিয়ে আগুন ধরালো, অতঃপর
ঠান্ডা নিষ্ঠুরতায় ম্যাচটা ছুড়ে দিল ঠিক কাদেরের গোপনাঙ্গের উপরে। এক নিমিষেই কটনের আন্ডারওয়ার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তীব্র শিখা আঁকড়ে ধরল তাকে। কাদের শরীর ধনুকের মতো বাঁকা হয়ে উঠল যন্ত্রণায়। তার চিৎকার কক্ষের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিদিন হতে থাকে। রিচার্ড নির্বিকার দাঁড়িয়ে রইল। কাদেরের চোখগুলো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, অথচ মৃত্যুর করুণ দয়া পাচ্ছে না সে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে দিল রিচার্ড। খেলা তখনও শেষ হয়নি। সে এক গ্লাস অ্যাসিড নিয়ে এসে এগিয়ে গেল। থমকে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। কাদের ফুপিয়ে ওটা যন্ত্রণা উপভোগ করলো। পরপর ঠান্ডা ঢেলে দিল জ্বলন্ত তরল গোপনাঙ্কে। তীক্ষ্ণ শো শো শব্দে চামড়া গলে গেল, মাংস দগদগে হয়ে খুলে পড়তে থাকলো। কাদেরের কণ্ঠনালী ফেটে চোষে, অথচ শব্দ বেরোচ্ছে না, শুধু হাহাকারের মতন কিছু গুঞ্জন, যেটা হয়তো শয়তানও সহ্য করতে পারবে না। তার পুরুষতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তার ক্ষমতা মূল অস্ত্র গলে গলে নিচের শুকনো রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। এই অস্ত্র দিয়ে কত শত মেয়ে কেঁপেছে আতঙ্কে, কত নিরাপদ মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে সে। অথচ প্রকৃতির নির্মম পরিহাসে আজ সে নিজে ছটফটাচ্ছে। রিচার্ড শান্ত দৃষ্টিতে তাকে রইল। কাজ শেষ, পশুর বিচার হয়েছে পশুর মতোই। ওয়েট 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 রিচার্ড, কায়নাতের নৃশংসতা কি এত সহজে শেষ হয়? হঠাৎ করুন এক মেয়েলি চিৎকার ছড়িয়ে পড়ল বাতাসে। করকাল মেয়েটা সদ্যই চেতনা ফিরে পেয়েছে। চোখের সামনে চাক্ষুষ এমন অপ্রীতিকর নৃশংস অবলোকন হাওয়া ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলা চেপে ধরল, গড়গড় করে বমি করতে লাগলো সে। রিচার্ড বিরক্ত চোখে মেয়েটার দিকে তাকালো। তার কাছে ব্যাঘাত ঘটনা সে সহ্য করতে পারে না। ক্ষুদ্রতা মেয়েটার চুলের মুঠি ধরে এক টানে এক ঝটকায় টেনে নিয়ে এলো কাদেরের সামনে। এক মুহূর্তে দেরি না করে শুরু হলো নৃশংস খেলা। ছুরি চালালো সে বারবার। প্রতিটি কোপে মাংস ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে পড়তে থাকলো। চামড়া খুলে গেল, হাড় বেরিয়ে এলো, শরীরটা 91 টুকরোয় বিভক্ত হলো। মাংসের এক করুণ স্তূপ পড়ে রইল কাদেরের সামনে। কিন্তু এখানে শেষ নয়। মেয়েটার কাটা পায়ের আঙুল তুলে নিল রিচার্ড। ধীরস্থির হাতে সেটার উপর অ্যাসিড ঢেলে দিল। মুহূর্তে গলে গেল মাংস, এক জ্বলন্ত পিণ্ডে পরিণত হলো সেটা। ঠান্ডা দৃষ্টিতে কাদেরের মুখের দিকে তাকালো, অতঃপর সেই জঘন্য পিণ্ডটা ঠেসে ঢুকিয়ে দিল কাদেরের মুখে। তোর পায়ে ধরি, আমাকে মেরে ফেল, আমি মরতে চাই। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। রিচার্ড টেবিল থেকে ভারী চাপাতিটা তুলে নিল। তার চোখে এক ধরনের অশুভ তৃপ্তি, ঠোঁটের কোণে বিকৃত এক হাসি খেলা করছে। এক প্রকার লাফিয়ে গেল কাদেরের সামনে, মাথা নিচু করে ফিসফিস করলো। কষ্ট হচ্ছে? আমার সন্তানেরও হয়েছিল যখন লাথির আঘাতে ওর ছোট্ট শরীরটা ছটফট করেছিল, ঠিক এখানটায় আর ওখানটায়। কথা শেষ করার আগে প্রথম কোপটা বসালো রিচার্ড। এক লহমায় কাদেরের চামড়া ফেটে রক্তের ফোয়ারা ছোট। দ্বিতীয় কোপ, তৃতীয়, গগন হারে কোপাতে থাকলো সে। চাপাতির ধাতব ঠোঁট কাদেরের মাংস ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রক্ত ঝরঝর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। ঘর জুড়ে কেবল রক্ত আর মাংসের পিণ্ড। নাক, চোখ, ঠোঁট, শরীরের প্রতিটি অংশ ক্ষতবিক্ষত হতে লাগলো। মাংসের টুকরোগুলো ছিটকে ছিটকে পড়ছে চারপাশে। বুক থেকে চাপাতি ঠোঁটের সাথে বেজে বেরিয়ে আসে নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাও কলিজা। কাদেরের পতন হলো এভাবে। যন্ত্রণায় কালো গভীরে ডুবে গেল তার অস্তিত্ব। তবু রিচার্ড এত সহজে থামার পাত্র নয়। সে কাদেরের বুক চিরে একে একে হৃৎপিণ্ড, কলিজা, লিভার, ফুসফুস বের করলো। তারপর সেগুলো নিখুঁত দক্ষতায় ছোট বক্সে ভরে নিল। কাদেরের দ্বিখণ্ডিত মাথাটা তুলে ব্যাগে পুড়ে ফেললো বক্সগুলোর সঙ্গে। শরীরে এখনো রক্তের ভার, ক্লান্তি জমেছে গায়ে। টলতে টলতে ওয়াশরুমে ঢুকলো রিচার্ড। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ধুয়ে ফেলো নৃশংসতার সব চিহ্ন। কাঁধ থেকে রক্ত মুছে যেতে আবারও ঝলমল হয়ে উঠল তার বলিষ্ঠ কায়া। আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে মুখে বিধ্বস্ততার ছাপ, অনুভূতিহীন শূন্যতা জমে আছে তার দৃষ্টিতে। হঠাৎই এক থাবায় আয়নাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলো সে। শাওয়ার শেষ করে রেডি হয়ে দরজা খুলো রিচার্ড। দেখতে পেল কাদেরের গার্ডগুলো দাঁড়িয়ে আছে। ওরা রিচার্ডকে দেখে যেন ভূত দেখা দেখি দেখছে। কিন্তু যখনই ভেতরে রক্তের সমুদ্র, ছিন্ন ভিন্ন দেহের স্তূপ দেখতে পেল, তখনই ভীত সন্তুষ্ট হয়ে পেছন ফিরে দৌড়
দিল সকলে। রিচার্ড চাইলে ওদের পিছু নিতে পারত, কিন্তু তার শরীর ক্লান্ত। বিদ্রোহ করল সে, আর এগোলো না। ধীর পায়ে হোটেল থেকে বেরিয়ে যেতে এক বিকট বিস্ফোরণ কাঁপিয়ে উঠল দিল চারিপাশ। মুহূর্তের মধ্যে হোটেল ধ্বংসস্তূপে পরিণত হলো। আগুনের ভয়াবহ লিলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল কাদের অস্তিত্ব। তার দলের লোক। রিচার্ড দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নিষ্পলক চেয়ে দেখলো ধ্বংসস্তূপের দিকে, তারপর নিঃশব্দে পা বাড়লো তার কাছে। হোটেলে রাতে ঢুকেছিল রিচার্ড। এখন সন্ধ্যা, আর রিচার্ড বসে আছে একটা ছাউনির নিচে। চোখের সামনে ঝরছে টিপটিপ বৃষ্টি, চারপাশ সাথে ঠান্ডা, ও তার শরীরে এখনো জ্বলছে আগুন। পাশে কুকুরদের দল মত্ত হয়ে মাংস খাচ্ছে। ক্ষুধার্ত পশুর মতো ছেটেপুটে শেষ করেছে তাদের বরাদ্দ। রিচার্ড ব্যাগ খুলে আরেকটি ছোট্ট বক্স বের করে চুপচাপ ছুঁড়ে দিল তাদের দিকে। কুকুরগুলো গর্জে উঠে সেটা লুফে নিল। রিচার্ড নিষ্প্রাণ চোখে তাকালো বৃষ্টি মুখর আকাশের দিকে। চারটা ঢাকা পড়ে আছে ঘন কালো মেঘের আড়ালে, যেভাবে তার সন্তান হারিয়ে গেছে পাপের অন্ধকারে, অস্তিত্বহীন নিঃশব্দে। শুধু এক অনন্ত শূন্যতা রেখে গেছে তার ভেতরে।